6 বছর পর। খবরদার, আমার কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। 2 কদম পেছাতে পেছাতে ভয়ে ভয়ে কোনো রকমে কথাগুলো বলল ভীত সন্ত্রস্ত মেয়েটি। তার গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। অপরদিকে সামনে থাকা কালো লম্বা হুডি ও কালো ডেনিম জিন্স পরিহিত লম্বা চওড়া ও বলিষ্ঠ দেহের সুদর্শন যুবকটি ঘাড় সামান্য কাত করে মুখে ডেভিল স্মাইল নিয়ে এক কদম করে মেয়েটির দিকে সামনে আগাচ্ছে। তরুণী মেয়েটি যতটা পেছাচ্ছে পুরুষটি ঠিক ততটাই মেপে মেপে তার কাছে এগোচ্ছে। হঠাৎ মেয়েটির খুব কাছ ঘেঁষে দাঁড়ালো যুবকটি। ভয়ে উত্তেজনায় মেয়েটি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। যুবকটির উত্তপ্ত নিঃশ্বাস প্রশ্বাস তার নাকে মুখে আছড়ে পড়ছে। মেয়েটির ভয়ার্ত চেহারা দেখে যুবকটা বাঁকা হাসল। এরপর দেয়ালের 2 পাশে নিজের 2 হাত রেখে মেয়েটিকে বাহুবন্দি করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে হাস্কি স্বরে বলতে লাগলো, Why are you so afraid of me, Erickson? I'm your crazy lover. I love you so hard, baby. খুব ভোরে তৃতীয়বারের মতো এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসল তানভি। স্বপ্নে দেখা মেয়েটি যে সেটা বুঝতে তার দেরি হলো না। তবে যুবকটিকে সে চিনতে পারেনি, কারণ তার মুখ অন্ধকার আবরণে ঢাকা ছিল। প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তানভি। সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। পাশে তার বোন তাশা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। সেদিকে এক পলক তাকিয়ে বেডসাইড টেবিল থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে পান করল সে। এরপর কিছু দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে কিছুক্ষণ বসে রইল। ফজরের আজান কানে আসতেই ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ আদায় করে নিল সে। তারপর নিজের মনকে বুঝ দিল ওইটা কেবল তার একটা দুঃস্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। এমন অপ্রত্যাশিত কিছুই তার জীবনে ঘটবে না। তানভি, বোন আমার, এবার উঠে পড়ো প্লিজ। কাঁধ অবধি থাকা কমফোর্টারটা সম্পূর্ণ মাথায় মুড়িয়ে নিল তানভি। আরাদিয়া নামক 25 বছর বয়সী যুবতী। তার বোন তাশা এলিগিয়া বিরক্ত হয়ে তার কমফোর্টার টেনে নিয়ে আসলো। তানভি বিরক্ত মুখে উঠে বসে বলল, এটা কি করলি তাশা? আমাকে ভালোভাবে ঘুমোতে দে বলছি। তাশা কোমরে হাত গুজে কর্কশ স্বরে বলল, অনেক হয়েছে তোর ঘুমানো। ঘড়িতে সময় দেখেছিস কয়টা বাজে? আজকে না তোর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা? তানভি এবার ভালো মতো উঠে বসল। পাশের টেবিল থেকে চশমা পরে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, আসলেই তো, আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার মাথায় হাত পড়ে গেল। বিভ্রান্ত কণ্ঠে তাশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সকাল 8টা বেজে গেছে আর তুই আমায় এখন ডাকছিস? একদম আমার দোষ দিবি না বলে দিলাম। আমি সকাল 7টা থেকে তোকে ডেকে যাচ্ছি, কিন্তু তুই তো গরুর মতো এতক্ষণ যাবৎ ঘুমাচ্ছিলি। তোর জন্য আমার আর্ট এক্সিবিশনে লেট হয়ে যাচ্ছে। ঝটপট রেডি হয়ে নে। তানভি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। সে চলে যেতেই তাশা দীর্ঘশ্বাস ফেলে নিজেও রেডি হতে চলে গেল। ইতালির মিলান শহরের একটি ডুপ্লেক্স বাড়িতে বাবা, মা, বোন, আঙ্কেল এবং তার 2 ছেলের সাথে একসাথে থাকে তানভি আরাদিয়া। তার যমজ বোন তাশা এলিগিয়া। তানভীর কাছে অতীত শুধুমাত্র একটা সাদা পৃষ্ঠার মতো, কারণ অতীতের কোনো কিছুই তার মনে নেই। তার স্মৃতিতে শুধু আজ থেকে 6 বছর আগে থেকে এখন পর্যন্ত বর্তমানটুকুই মনে রয়েছে। তার সাথে থাকা মানুষগুলো তাকে যা বলেছে সেটাই অকপটে বিশ্বাস করেছে সে। বাবার পঙ্গুত্ব, মায়ের মানসিক অসুস্থতা, বোনের বিষণ্ণতা তাকে মাঝে মাঝে ভাবালেও সেসব খুব একটা পাত্তা দেয় না সে। অপরদিকে তাদের আঙ্কেল আজহারুল মাজহার এবং তার 2 ছেলে সায়ান এবং রায়ান শুরু থেকেই বেশ হাসি খুশি। তাদেরকে নিজের পরিবার ভেবে একটা নিশ্চিন্ত জীবন পাড়ি দিচ্ছে তানভি।
কখনো নিজের অতীতের ব্যাপারে জানার চেষ্টাও করেনি। আজ মিলানের একটি নামিদামি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে তানভি। তার পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স এবং ডার্ক ব্রাউন কালারের একটি ওভারকোট, মাথায় উইন্টার ক্যাপ, কাঁধ অবধি ব্যাংকস হেয়ার কাট করা, ব্রাউন চুলগুলো কার্ল করে রাখা। খাবার টেবিলে এসে মুখে কোনো রকম একটা পাউরুটি ঢুকিয়ে বের হয়ে যেতে নেয় তানভি। তার মা শাহানা বেগম রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এটা কেমন আচরণ তানভীন? ভালো মতো খাবার শেষ করে যা বলছি। তানভি ব্যস্ততা দেখিয়ে বলল, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আম্মু, পরে দেরি হয়ে গেলে ইন্টারভিউর টাইমও শেষ হয়ে যাবে। তাশা নিজের স্ট্রেট করা দীঘল কালো চুলগুলো ক্লাচার দিয়ে আটকে দিয়ে পাউরুটি চিবুতে চিবুতে বলল, আমারও তো আর্ট এক্সিবিশন আছে, আমি তোর মতো এমন করে লাফাচ্ছি? তানভি কিছু বলার আগে সায়ান খাওয়া শেষ করে বলে উঠল, আচ্ছা, এত কথা বলার দরকার নেই। আমি বরং তানবিনকে ওর অফিসে পৌঁছে দিচ্ছি। গাড়ি যেতে যেতে ব্রেকফাস্টটাও করিয়ে দেব না হয়। তানভি খুশি হয়ে বলল। গুড আইডিয়া, তাড়াতাড়ি চলো শায়ান ভাইয়া। সায়ান হাসি মুখে তানভিকে নিয়ে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই তাশা, শাহানা বেগম এবং সাদমান আলম একটা দীর্ঘশ্বাস নিলেন। রায়ান খাবার খেয়ে উঠে যেতে তাশাকে উদ্দেশ্য করে বলল, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার নক করো, আমি তোমাকে এক্সিবিশনে পৌঁছে দেবো। তাশা জোরপূর্বক হেসে সম্মতি জানালো। রায়ান চলে যেতেই শাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আজহারুল মাঝহারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই মেয়েটার মুখের হাসি দেখব বলে আজ ওর পরিচয় সহ আমাদের সবার পরিচয় সম্পূর্ণরূপে মুছে দিয়ে নতুন পরিচয় ধারণ করতে হয়েছে। নিজের পরিবার পরিজন, দেশ ছাড়তে হয়েছে। অতীতে কালো ছায়া থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে নতুন অস্তিত্বের ধারণ করতে হয়েছে। সাদমান আলম স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনামূলক কণ্ঠে বলে উঠলেন, নাম পরিচয় পাল্টে ফেলেছি বলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আজও আমি আহাত আলম, তুমি শারমিন বেগম আর আমাদের দুই মেয়ে শ্রেষ্ঠা শুভ্রা জীবিত রয়েছে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাঁচার মতো কি বেঁচে রয়েছি আমরা? শ্রেতার না হয় অতীতের কোনো কিছুই মনে নেই, কিন্তু তুমি আজ 2 পা হারিয়ে পঙ্গু। আমি আর শুভ্রা মানসিকভাবে বিধ্বস্ত। বড় ভাইজান ভাবি, তাদের সাথে দীর্ঘ 6টা বছর যাবৎ কোনো ধরনের যোগাযোগ নেই আমাদের। এটা কি বেঁচে থাকা বলে? আজহারুল মাঝহার হেসে বলে উঠলেন, ভাবি প্লিজ কান্নাকাটি করবেন না। অতীতকে যত ভুলে থাকতে পারবেন ততই ভালো। ভাগ্যকে মেনে নিতে শিখুন। তোর প্রতি যে কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই মাঝহার। তুই যদি সেই রাতে সময় মতো পৌঁছে ভয়ঙ্কর অগ্নিগিরি থেকে আমাদের উদ্ধার না করতি, তাহলে আজ আমরা কেউ জীবিত থাকতাম না। ভাগ্যিস পুরনো বন্ধুত্বের দাবিতে তুই তোর মেয়েদের বিয়েতে আমাকে দাওয়া দিয়েছিলি, আর যাওয়ার আগে কাউকে কিছু না বলেও আমাকে ফোন করে সবটা জানিয়েছিলি। তাই তো তোর আসতে দেরি হওয়ায় আমি সেখানে গিয়ে তোদেরকে বাঁচিয়ে নেই, আর তারপর আমার সাথে জার্মানি নিয়ে আসি। দীর্ঘ 6টা বছর জার্মানিতে কাটানোর পর এখন তোদের সবাইকে নিয়ে ইতালিতে চলে আসলাম। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, ওই অভিশপ্ত বিয়ের কথা মুখে আনবেন না ভাইজান। আমাদের ধ্বংস যুক্তির উপলক্ষ ছিল ওই বিয়ে। সেই কালো অভিশাপ থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতে এত বছর ধরে আত্মগোপন করেছিলাম জার্মানিতে, আর এখন ইতালিতে নিজের মাতৃভূমিকে কবে ফিরতে পারবো তাও জানি না। আজহারুল মাঝহার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই আল্লাহ ভরসা ভাবি। তাশা খাবার ছেড়ে উঠতে নিবে তখনই তার সামনে রায়ান এসে হাজির। একদম রেডি হয়ে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাশা একটা দীর্ঘশ্বাস নিল। রায়ানের চোখের ভাষা, অনুভূতি সে বুঝতে পারে, কিন্তু তার পক্ষে যে ইহান ছাড়া আর কাউকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আজও সকলের অগোচরে ইহানের কথা ভেবে ভেবে অবিরত অশ্রুপাত করে তাশা। মনে মনে জিজ্ঞেস করে, ইহান কি এখনও তাকে মনে রেখেছে? তাকে কি এখনও আগের মতোই ভালোবাসে,
নাকি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে সংসার পেতেছে, কে জানে। আমাকে মাফ করে দিন স্যার, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ স্যার, লাস্ট একটা চান্স দিন। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় একটা লোক হাত জোড় করে লং ব্ল্যাক হুডি পরিহিত এক শ্বেতকায় দীর্ঘদেহী সুঠাম দেহের অধিকারী ব্যক্তির কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাচ্ছে। তার সাথে আরও কয়েকজন ব্যক্তি একই রকম অবস্থায় সামনের যুবকটির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে, অথচ সামনের ব্যক্তিটি সম্পূর্ণ নির্বিকারভাবে ঘাড় সামান্য কাত করে হাতে পিস্তল নিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাম করে বসে আছে। রক্তাভ দুই চোখ এবং দাড়িবিহীন তীক্ষ্ণ ধারালো চোয়াল জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের। তার দুই পাশে কালো স্যুট প্যান্ট পরিহিত আরও দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন রুমটার মাঝ বরাবর একটি টিউব বাল্বের আলোয় স্যাঁতস্যাঁতে রুমটা খানিকটা আলোকিত হয়ে রয়েছে। There is no such thing as a last chance for me. Now go to hell. বলে সাথে সাথেই সামনে থাকা লোকগুলোকে কয়েক রাউন্ড গুলি করে শুট করে দিল চেয়ারে বসে থাকা নির্দয় অথচ সুদর্শন যুবকটি। লোকগুলোর তীব্র আর্তনাদ পুরো রুমের চারপাশে অনেকক্ষণ যাবৎ বাড়ি খেয়ে ধীরে ধীরে একসময় স্থিমিত হয়ে গেল। দুজন লোক তার দেহটাকে টেনে টেনে বাহিরের দিকে নিয়ে চলল। লং ব্ল্যাক হুডি পরিহিত ব্যক্তিটি পিস্তলের সামনের অংশে একবার ধীরে সুস্থে ফু দিল, তারপর একটা ডেভিল স্মাইল হেসে সামনে দাঁড়ানো তার অনুগত কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শক্ত কণ্ঠে বলল, সবাই চোখ খুলে দেখে নাও, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম এটাই। আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করলে এর থেকেও ভয় ভয় শাস্তি দিব আমি। ডিকশনারিতে সেকেন্ড চান্স কিংবা লাস্ট চান্স বলে কোনো ওয়ার্ড ছিল না, নেই আর হবেও না। This Irish Adriano is a very cruel and dangerous person. Everyone, remember this. বলে এরিস গটগট করে পা চালিয়ে অন্ধকারাচ্ছন্ন ও দম বন্ধকর রুমটা থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই সম্পূর্ণ ব্ল্যাক থিমের প্রকাণ্ড এক সিঁড়ি এবং তার নিচে ড্রয়িং রুম দেখা গেল। সেখানে রোবোটিক স্টাইলে দুই পাশে সারি সারিভাবে দাঁড়ানো অসংখ্য কালো পোশাকধারী গার্ড গান হাতে দাঁড়িয়ে রয়েছে। মূলত এটা এরিসের ইটালির মিলান শহরে তার আন্ডারগ্রাউন্ডের নতুন আস্তানা। পৃথিবীর মধ্যে তার জানা অজানা সকল কর্মকাণ্ড ইতালি থেকেই পরিচালিত হয়। সারা ইতালি জুড়ে এরকম অসংখ্য আন্ডারগ্রাউন্ড পেইন্ট হাউস রয়েছে তার। এরিসের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ফারহান জুয়েল তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল। এরিস এই মুহূর্তে সোফায় বসে রয়েছে। তার ডান হাতটা টিস্যু পেপার দিয়ে বেশ মনোযোগ সহকারে ভালোভাবে মুছতে লাগলো সে। এরিসের দিকে পানির বোতল এগিয়ে দিতেই সেখান থেকে ঢকঢক করে পানি খেলো সে। রাশিয়া থেকে আমাদের কাছে যে ব্ল্যাক ডায়মন্ড আসার কথা ছিল সেটা কি পৌঁছেছে? এরিস শীতল কণ্ঠে ফারহানকে কথাটা জিজ্ঞাসা করলো, অথচ এই কণ্ঠটাকেও ফারহানের কাছে ভুতুড়ে ঠেকলো। একটা মানুষ এতটা হাড়হিম করা শীতল কণ্ঠে কথা কিভাবে বলতে পারে সেটাই বুঝতে পারে না ফারহান শান্ত কণ্ঠে জবাব দিল, জি স্যার, পৌঁছেছে। তাছাড়া ইউরোপের কয়েকটা দেশ থেকেও আমাদের ড্রাগস এবং উইপ্রোস ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলো খুব দ্রুত পৌঁছে যাবে। এরিস ঘাড় সামান্য কাত করে দোলাতে দোলাতে বলল। গুড। হঠাৎ ফারহানের ফোন বেজে উঠল। ফারহান স্ক্রিনে নাম্বারটা দেখে এরিসের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল, স্যার, ক্লারা ম্যাম কল দিয়েছে। আপনাকে কলে পাচ্ছে না বলেই আমার ফোনে কল দিয়েছে। আপনি কি একটু তার সাথে কথা বলবেন? এরিস ফারহানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা এক ঝটকায় কেটে দিয়ে সোফায় ছুঁড়ে ফেলল। ফারহান অবাক হয়ে তাকিয়ে রইল। এরিসের বাস্তব দুনিয়ায় অসংখ্য মেয়ে ফ্যান রয়েছে, তাদের মধ্যে অনেকেই আবার তার তথাকথিত গার্লফ্রেন্ড। কিন্তু মজার ব্যাপার হলো তাদেরকে 2 দিন ডেট করার পরে এরিস তাদেরকে ছেড়ে দেয়। 2 দিনের মোহ শেষ হয়ে যাওয়ার পর তাদের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট কাজ করে না।
মেয়েগুলোর ইমোশন নিয়ে খেলা করা এবং অতিরিক্ত শৃঙ্খল মেয়েদের ভেঙে গুঁড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য। নারী সংঘ প্রচণ্ডভাবে ঘৃণা করে সে, তবে তার একটা বিশেষত্ব আছে। এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচড হয়নি সে, জাস্ট লোক দেখানো ভালোবাসা যেটাকে বলে, সেটাই সে প্রতিনিয়ত করে আসছে। আর যাকে তার কাছে ধোঁকাবাজ কিংবা ক্যারেক্টারলেস মনে হয়েছে তাদেরকে নিজ হাতে খুন করতেও সে দ্বিধা করেনি। তার কাছে প্রেম ভালোবাসা মানে টাইম পাস আর ফালতু জিনিস বলে মনে হয়। আর ওই টাইপ কিছু মেয়েরাও আসে এরিসের ধন সম্পত্তির প্রাচুর্য ও তার দৈহিক সৌন্দর্য দেখে। ফারহান সাহস করে ঢোক গিলে জিজ্ঞাসা করলো, এবারও কি অন্যদের মতো ক্লাবা ম্যামের সাথে ব্রেকআপ করে ফেলবেন স্যার? এরিস একবার কঠিন চোখে ফারহানের দিকে তাকালো। এর অর্থ এরিসকে কোনো কিছু জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। ফলে ফারহান বেচারা আরও চুপসে গেল। এরিস হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল, ভয়ঙ্কর সেই হৃদয় কাঁপানো অট্টহাসি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে এরিস একটা সিগারেট ধরাতে ধরাতে বাঁকা হেসে ডিপ হাস্কি ভয়েসে বলল, There is no such thing as love in the world. Everything is a lie, illusion and deception. I don't believe in this nonsense. ফারহানের মাঝে মাঝে ইচ্ছে হয় এরিসকে জিজ্ঞেস করতে, কেন আপনার প্রেম ভালোবাসার প্রতি এত বিষণ্ণতা আর ঘৃণা স্যার? কিন্তু ফারহানের সাহসী কুলোয় না। তবে বহুদিনের ঘনিষ্ঠতা এবং ক্রাইম পার্টনার হিসেবে কাজ করার জন্য সে মন থেকে তার স্যারের জন্য প্রে করে। তার স্যারের জীবনে যেন সত্যিকারের ভালোবাসার কেউ একজন আসে, যে কিনা এই নির্দয় পাষাণ হৃদয়হীন মানুষটার হৃদয়ে ভালোবাসার পবিত্র ফুল ফোটাবে। তবে এরিসের মতো একটা সাইকো ও নিষ্ঠুর ব্যক্তির জন্য আদৌ কি পৃথিবীতে কারো জন্ম হয়েছে? ইতালির ক্যালাব্রিয়া শহরের নামকরা এবং অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড্রাংঘেটা, যার প্রতিষ্ঠাতা ছিলেন নাহিয়ান আহরার খান, কিন্তু সেই মাফিয়া সংগঠনকে বিগত 6 বছরে সম্পূর্ণ ইতালি সহ সমগ্র বিশ্বে প্রচণ্ড শক্তিশালী করে গড়ে তুলেছে এরিস। বর্তমানে এর সদর দপ্তর স্থাপন করেছে ইটালির মিলান শহরে। এই নতুন দুনিয়া ও জীবনের জন্য নিজের নাম, পরিচয়, পার্সোনালিটি, লুক সব কিছু বহু আগেই পরিবর্তন করে ফেলেছে সে। বর্তমানে ইতালির নাম্বার 1 মাফিয়া সংগঠন তার প্রতিষ্ঠিত অ্যান্ড্রাংঘেটা। অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে এরিস 50 তলা বিল্ডিংয়ের 46তম তলায় বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশের নিচে আলো ঝলমলে মিলান শহরটাকে দু চোখ ভরে অবলোকন করছে সে। বাহিরে মৃদু স্নোফল হচ্ছে, শীতল বাতাস দেহ অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। কিন্তু এরিস সামান্য এক হুডি আর জিন্স পরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তীব্র ঠান্ডায় তার শরীর বরফ শীতল হয়ে আসলেও তার দৃষ্টি এবং মুখভঙ্গি অত্যন্ত নির্জীব। তার সম্পূর্ণ দেহ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। অ্যালকোহলের গ্লাসে এক চুমুক দিয়ে সম্পূর্ণ ড্রিঙ্কস শেষ করে সেটা শক্ত হাতে চেপে ধরল এরিস। তীব্র হাতের চাপে মুহূর্তে কাচের গ্লাস ভেঙে গিয়ে তার হাতে কাচের টুকরো ঢুকে গেল। সেই সঙ্গে তার চোখ দুটো ভীষণভাবে জ্বলতে জ্বলতে রক্তলাল হয়ে গেল। এরিসের জ্বলতে থাকা হৃদস্পন্দন বেড়ে গেল আরও কয়েক গুণ। রসিত নয়নে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সাথে সে বলতে লাগলো, কি ভেবেছো তুমি সেটা মুবাশিরা? এত সহজে তোমায় ভুলে যাবো আমি? এত সহজে আমার থেকে নিস্তার পেয়ে যাবে তুমি? তাহলে শুনে রাখো, শুধুমাত্র অর্ধযুগ কেন, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে ততদিন পর্যন্ত তোমাকে অবিরত খুঁজে যাব আমি। নাম পরিচয় লুকিয়ে পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না তুমি। তোমাকে আমার বানানো জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বো আমি। সে জাহান্নামের আগুনে আজীবন জ্বলবে তুমি।
আমার হৃদয়ের রক্তক্ষরণ নেত্র পল্লব অস্ত্র হয়ে গড়িয়ে পড়েছে শুধুমাত্র তোমার জন্য মেয়ে। তবে জেনে রাখো, এই অস্ত্র আমাকে কঠোর মানবে পরিণত করে। তুমি আজীবন দগ্ধ করার একটা অস্ত্র মাত্র। অসংখ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তালে তালে গানটি গাওয়ার সাথে সাথে স্টেজে দুর্দান্ত ডান্স পারফরমেন্স করে যাচ্ছে সিওন জুন এবং তার অন্যান্য রকস্টার সঙ্গীরা। প্রত্যেকের সাথে ইয়ার ওয়ার্ন মাইক্রোফোন অ্যাটাচড করা, ব্ল্যাক টি শার্ট, লেদার জিন্স এবং লেদার জ্যাকেট পরিহিত অবস্থায় সিওন জুন সহ বাকিদের গলার সুর এবং প্রতিটি অঙ্গভঙ্গি মুগ্ধ করছে স্টেজের সামনে বসে থাকা তাদের লাখো পাগল ভক্তদের। তাদের উন্মাদনা এবং কোলাহলে কয়েকশো একরের রাতের অন্ধকারের মাঝে কৃত্রিম আলো ঝলমলে বিশাল এরিয়া তুমুল জমজমাট হয়ে উঠেছে। অগণিত মোবাইল ফ্ল্যাশের তীব্র আলোতে অন্ধকার রাত্রি অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সিওন জুন ওরফে ইহান ইয়াফি হায়দার 5 বছর ধরে সাউথ কোরিয়ার বাসিন্দা। নিজের যন্ত্রণাময়ী জীবন থেকে বাঁচতেই হোক কিংবা শুভ্রাকে ভুলে থাকতেই হোক, সে 5 বছর আগে নিজের দেশ, পরিবার, পরিজন ছেড়েছে। এর মাঝের একটা বছর তার অসহনীয় যন্ত্রণায় কেটেছে। 5 বছরে নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইহান তার সমসাময়িক দেশি বিদেশি 5 জন বন্ধুদের সহযোগিতায় গড়ে তুলেছে নিজেদের কে-পপ ব্র্যান্ড সুইট বাটারফ্লাই, যা সাউথ কোরিয়া সহ পৃথিবীর সুপারহিট পপ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের লিডার স্বয়ং সিওন জুন। তাদের ব্র্যান্ডের অসংখ্য অ্যালবাম, দলীয় এবং একক গান ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। এই ব্র্যান্ডের গোড়াপত্তনের সময় থেকে ইহান নিজের নাম, পরিচয়, ব্যক্তিত্ব, ব্যাকগ্রাউন্ড সকল কিছু পরিবর্তন করে ফেলেছে। নিজের পরিবার, পরিজন অর্থাৎ ব্যক্তিগত সকল কিছু সব সময় গোপনীয় রেখে এসেছে সে। পারফরমেন্স শেষ করে সিওন জুন সহ সবাই গ্রিন রুমের উদ্দেশ্যে রওনা হতেই একটি মেয়ে ফ্যান কোথা থেকে এসে যেন সিওন জুনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে সিওন জুন তাদেরকে বাধা দিল। সিওন জুনের ঘনিষ্ঠ বন্ধু হা জুন ফিসফিস করে তার কানের কাছে এসে কোরিয়ান ভাষায় বলল, মেয়েটা কে রে শিওন? দেখে তো মনে হচ্ছে তোর ফ্যানের থেকে বেশি কিছু। দেখিস আবার প্রেম টেমে জড়িয়ে যাস না কিন্তু। আমাদের ব্র্যান্ড এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত এসব কিন্তু নিষিদ্ধ। সিওন জুন তাকেও একইভাবে ফিসফিস করে বলল, তুই যেমনটা ভাবছিস এমন কিছুই না। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এসো হাইয়ন। বারবার তোমাকে মানা করেছি না আমার পিছু পিছু আসতে, তারপরও কেন আমার পিছু ছাড়ছো না? আপাতমস্তক কালো হুডি, জিন্সের শরীর এবং মাস্কে নাক মুখ ঢেকে একটি কফি শপে হা ইউনের সাথে বসে কফি খেতে খেতে শীতল কণ্ঠে কথাটা বলল সিওন জুন। এই মুহূর্তে তাকে কোনো সাধারণ মানুষ অথবা ফ্যানবেজের কেউ চিনে ফেললে আরেক ঝামেলায় পড়তে হবে। হা ইউন করুণ মুখ করে সিওন জুনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাও কেন তুমি বোঝো না? কোরিয়ান ভাষায় দুজনের কথোপকথন চলতে লাগলো। সিওন জুনের এই মুহূর্তে প্রচণ্ড বিরক্তি লাগছে। কে পপ আইডল হওয়াতে তার এরকম অসংখ্য পাগল মেয়ে ফ্যান আছে, কিন্তু হা ইউন যেন তাদের সকলের থেকে 2 কাঠি উপরে। 3 বছর ধরে তার পিছনে আঠার মতো লেগেছে, কোনোভাবেই ছাড়ার নাম নিচ্ছে না। সিওন জুন কঠোর মুখভঙ্গি করে হা ইউনকে আঙ্গুল উঁচিয়ে রুক্ষ কণ্ঠে শাসিয়ে বলল, এরপর থেকে আমার পিছু করা একদম বন্ধ করবে, বুঝেছো?
না হলে কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। বলে সিওন জুন উঠে চলে যেতে নিলেই হা ইউন আচমকা বলে উঠল, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারোনি, তাই না? হা ইউনের হঠাৎ এরকম কথায় থমকে দাঁড়িয়ে গেল সিওন জুন। বিস্মিত দৃষ্টিতে হা ইউনের দিকে তাকিয়ে রইল। তার কাছে এসে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তুমি? হা ইউন নির্বিকার চিত্তে বলল, মেয়েটার নাম তো আমি জানি না, কিন্তু তুমি তোমার দেশে অতীতে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতে। সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি অন্য কোনো মেয়ের দিক কখনো তাকাওনি, রিলেশনশিপেও জড়াওনি, ঠিক না? সিওন জুন চোখ মুখ শক্ত করে বলল। তুমি আমাকে স্টক করছিলে? হা ইউন হেসে বলল, প্রিয় মানুষের সব কিছু সম্পর্কে জানার দরকার হয়। তুমি গ্লোবাল সুপারস্টার হতে পারো, কিন্তু তুমি আমার কাছে একান্তই স্বপ্নের পুরুষ। বিশেষ করে শিয়নজুন, আমি তোমায় এত ভালোবাসবো যে তুমি ওই মেয়েটাকে একদম ভুলে যাবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ঠাস করে একটা থাপ্পড় পড়ল হা ইউনের গালে। হা ইউন গালে হাত দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে সিওন জুনের দিকে তাকিয়ে রইল। সিওন জুন দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলল, কাউকে ভালোবাসতাম না আমি, আর না কাউকে ভালোবাসি। নেক্সট টাইম আমার সামনে এসব ফালতু কথাবার্তা বললে এর থেকেও খারাপ অবস্থা করে ছাড়বো তোমার, মাইন্ড ইট। সিওন জুন আবারও চলে যেতে নিলে হা ইউন কান্না বিজড়িত কণ্ঠে কিছুটা চিৎকার করে বলে উঠল, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলেছ, এটা আমি পাবলিকলি রিভিউ করে দিলে তোমার ক্যারিয়ারের কি অবস্থা হবে ভাবতে পারছো? সিওন জুন পেছন ঘুরে তাকিয়ে বাঁকা হেসে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে সেটাই করো, আই ডোন্ট কেয়ার। এই নিউজ রিভিল করার আগে কেন এমন ঘটনা ঘটলো কাইন্ডলি সেটাও প্রকাশ করো নিজ দায়িত্বে, না হলে প্রকাশ করার জন্য আমি তো আছি। বলে সিওন জুন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট পায়ে বাহিরে বেরিয়ে গেল। হা ইউন স্তব্ধ হয়ে সেখানে পাথরের মতো বসে রইল। আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইহান। শীতল বাতাসে তার ঘাড় অবধি লম্বা সিল্কি চুলগুলো উড়ছে। দৃষ্টি জোড়া শুষ্ক হলেও ভেতরে তীব্র কষ্টের বাণ হৃদয়ে জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ছে। পরনের ওভারসাইজ টি শার্ট আর 3/4 জিন্স, প্যান্টের পকেটে 2 হাত গুজে সে ভেজা কণ্ঠে আপন মনে বলতে লাগল, তোকে ভালোবাসা কি তবে আমার ভুল ছিল শুভ্রা? আমাকে দেওয়া কথা তুই কি করে ভাঙতে পারলি? কি করে পারলি আমায় ছেড়ে অজানায় হারিয়ে যেতে? তোকে কি আদৌ ভুলতে পেরেছি আমি? নাকি ভুলে গিয়েও মনের মণিকোঠায় সযত্নে আগলে রেখেছি? আমার মন আমার প্রশ্নের উত্তর দেয় না রে। ইতালির ভেনিস শহরে একটি স্বনামধন্য আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইতালির নামি দামি সব চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে সেখানে। এত এত জ্ঞানী গুণী মানুষের আঁকা চিত্রকর্মের মাঝে তাশার কাঁচা হাতের আঁকা একটি চিত্রকর্ম সেখানে ঠাঁই পেয়েছে, যেখানে প্রাকৃতিক অভয়ারণ্যে 2জন প্রাণবন্ত হাসি খুশি তরুণ তরুণীর সাইকেলে করে ঘুরে বেড়ানোর ছবি আঁকা হয়েছে। ছবিটি বেশ সাধারণ, কিন্তু নিখুঁত আঁকিবুকি এবং নিপুণ হাতের দক্ষতায় রং তুলির আঁচড়ে ছবিটি ফুটিয়ে তোলার কারণে সেটা বেশ অনবদ্য হয়ে উঠেছে, যার ফলে পেইন্টিংটি নজর কেড়েছে আর্ট গ্যালারিতে উপস্থিত সকল ক্রেতাদের এবং দর্শনার্থীদের। যাচাই বাছাই করতে করতে একসময় 30,000 ইউরো দিয়ে সবচেয়ে বেশি দামে সেটি কিনে নিয়েছেন ইতালির একজন ধনাঢ্য ব্যক্তি। নিজের প্রথম আঁকা পেইন্টিংয়ের এত সুনাম এবং মূল্য দেখে খুশিতে গদগদ হয়ে গেল তাশা। সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে তার পাশে থাকা রায়ানকে উচ্ছ্বাসিত হয়ে জড়িয়ে ধরল। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল। মনে মনে নিজেকে ধিক্কার দিল। শুভ্র, কিভাবে তুই ওই ইহান ভাইয়াকে ছাড়া অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরতে পারলি? তুই তো শুধুমাত্র তোর ইহান ভাইয়াকেই এভাবে খুশিতে জড়িয়ে ধরতি। কিন্তু রায়ানের কাছে তাশার
এভাবে জড়িয়ে ধরাটা একদম অন্যরকম অনুভূতিদায়ক ছিল। সে তো তাশাকে মনে মনে কবে থেকেই পছন্দ করে। তার ওপর তাশার এরকম কাছ থেকে স্পর্শ তাকে আরও উন্মাদ করে দেয় তার প্রতি। রায়ান গলা খাকারি দিয়ে তাশার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলে উঠল। কংগ্রাচুলেশন তাসা। তাশা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ রায়ান ভাইয়া। চলো আজকে তোমাকে টিপ দিই। কিন্তু কেন? এই যে আজকে তোমার পেন্টিং এত সফলভাবে অদৃশ্য হলো, ভালো দামে বিক্রি হলো, এই জন্যে তোমার ভবিষ্যৎ শুভ কামানোর জন্যে এইটুকু তো আমি করতেই পারি। কিন্তু সেই হিসেবে ট্রিট তো আমার দেওয়ার কথা, তুমি কেন দিবে? ওই এক কথায় আমাদের দুজনের মধ্যে একজন দিলেই হলো। একই কথা কিভাবে হলো? উফ রাসা, তুমি অনেক কথা বলো। চলো তো এবার বাইরে বেরোবো। কয়েক ঘন্টা ধরে ভেতরে থাকতে থাকতে আমার ভীষণ সাপেক্ষ হচ্ছে। ফলে তাশার হাতটা ধরে নিল রায়ান। তাশার এই ব্যাপারটা একদম ভালো লাগলো না। তাকে তার ইহান ভাইয়া ছাড়া অন্য কেউ ধরবে সেটা তার মনে বিরক্তির সৃষ্টি করে। কিন্তু রায়ান শুরু থেকেই ভদ্র স্বভাবের একটা ছেলে, তাই তার কাছে কোনো খারাপ ব্যবহার করার ইচ্ছে জাগলো না তাশার। রায়ান যেতে যেতে তাশাকে জিজ্ঞেস করলো, 6 বছর আগে তোমাকে কাজিনের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি কি তখন তোমার ভালোবাসতে কিংবা এখনো ভালোবাসো? এই প্রশ্নে থমকে গেল তাশা। উত্তরটা অনিবার্যভাবে হ্যাঁ হওয়া সত্ত্বেও সে কিছু বলতে পারল না, কারণ যে মানুষটা আদৌ তার হবে না তাকে পাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাকে জড়িয়ে কোনো পজিটিভ সাইন দিতে চায় না তাশা, তাই রায়ানের উত্তরে নির্দ্বিধায় বলল, না, ভালোবাসতাম না, আর এখনো বাসি না। তাশার উত্তরটা রায়ানের মনে প্রগাঢ় স্বস্তির সঞ্চার করল। সে মনে মনে এমন কিছু একটাই শুনতে চাচ্ছিল, তাই তাশার মুখে এই কথাটা শোনা মাত্রই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর প্রজ্জ্বল হেসে বলল, তাহলে কাউকে ভালোবাসতে তো এখন আর আপনও তো নেই, তাই না? তাশা নির্লিপ্ত স্বরে বলল, আমার সেসবের কোনো ইচ্ছে নেই, ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি। তাহলে কি সারা জীবন কুমারী থাকবে? জানি না। রায়ান মনে মনে বলল, তোমার জীবনে যেহেতু কেউ ছিল না কিংবা নেই, সেহেতু আমার একটা চান্স আছেই বলতে হবে। আমি তোমার মনে ভালোবাসা সংযোগ করা তোমাকে সম্পূর্ণভাবে আমার করে নেব তাশা। তাশা জিজ্ঞেস করলো, আপনার ভালোবাসার কেউ নেই ভাইয়া? ছিল না, তবে মনে হয় এসে গিয়েছে। তাশা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কে এসে? রায়ান তাশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সময় হলে তোমাকে সবার আগে বলবো। গভীর স্বরে বলল, মিলানের জনপ্রিয় একটি কোম্পানি বেনেটন এ চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল তানভি। কিন্তু ইন্টারভিউ শেষে সে রীতিমতো রাগে ফুঁসছে। সায়ান কোনোভাবে তাকে ধরে বেঁধে শান্ত করে পার্কের বেঞ্চিতে বসিয়ে রেখেছে, এমনকি পানির বোতল এগিয়ে দেওয়া সহ তানভীর মাথায় আইস কিউব রাখা পর্যন্ত সব কাজ সে করেছে। কিছুক্ষণ আগের ঘটনা। একে একে সকলের ইন্টারভিউ দেওয়া শেষ হলে তানভী সবার শেষে যায় ইন্টারভিউ দিতে। তবে যাওয়ার আগে সে অবাক হয়ে লক্ষ্য করেছিল যতগুলো মেয়ে বের হয়ে আসছিল সবাই কেমন যেন অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তানভী সেসবে তেমন একটা গুরুত্ব না দিয়ে ইন্টারভিউ রুমে ঢুকে যায়, কিন্তু সেখানে ঢুকে সে অবাক হয়ে যায়। রুমে ইন্টারভিউয়ের কোনো আয়োজন কিংবা লোকজন ছিল না, কেবল সেই কোম্পানির মালিক আলেসান্দ্রো কার্লো ডেস্ক চেয়ারে বসেছিল। শুরুতেই তানভীকে আপাদমস্তক একবার নোংরা দৃষ্টিতে পরখ করে নেয় লোকটা। তানভী প্রথমে নিজেকে গুটিয়ে নিলেও পরবর্তীতে লোকটার নোংরা দৃষ্টি এবং কথাবার্তা তাকে প্রথমে অপ্রস্তুত এবং পরে রাগান্বিত করে তোলে। শেষ পর্যায়ে তানভী এক অবাক কাণ্ড করে বসেছিল।
তাকে স্পর্শ করতে আসতেই লোকটার প্যান্টের মেইন পয়েন্ট বরাবর একটা কিক মেরে এক দৌড়ে সেই কক্ষ থেকে বেরিয়ে আসে সে। সিকিউরিটি গার্ডরা তার পিছু করলেও অফিসের বাইরে এসে সায়ানের সাহায্যে সে দ্রুত রাস্তায় বেরিয়ে এসে তার সাথে দৌড়াতে থাকে। দৌড়ে হাঁপাতে হাঁপাতে একটা পার্কে এসে বসে দুজন। তানভী রাগে গজগজ করে বলতে লাগলো, ওই শালা বেটার সাহস কত দেখেছো সায়ন ভাইয়া? আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে চেয়েছিল, ইচ্ছে তো করছিল ওই বাস্টার্ডের চোখ দুটো গেলে দিই। সায়ান স্মিত হেসে পড়ল। লোকটার মেইন পয়েন্ট বরাবর যেভাবে কিক মেরছো তাতে তার বংশের বাতি জ্বলার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। বেচারা তো মস্ত ক্ষতি করে দিয়েছো তুমি। তানভী ফুঁসে উঠে বলল, তুমি শুধু ওর কথাই ভাবছো সায়ন ভাইয়া? ও যে আমার সাথে কি করতে চেয়েছিল সেটা একবারও ভাবলে না? সায়ান এবার গম্ভীর মুখভঙ্গি করে বলল, আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে নির্ঘাত ওই বেটাকে মুন্ডু কেটে হাডুডু খেলতাম। শালা বেয়াদব বাচ্চার সাহস কত বড় আমাদের তানভীর সাথে ওরকম করে। তানভী অন্যদিকে ঘুরে বলল, থাক থাক, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি আমার জন্য কত চিন্তা করো। পরক্ষণে আবার সিরিয়াস হয়ে তানভী বলতে লাগলো, এই পর্যন্ত 4টা চাকরির ইন্টারভিউ দিলাম, অথচ একটাতেও টিকতে পারলাম না। আজকেরটাও হাতছাড়া হয়ে গেল। এভাবে কতদিন আর চাকরি না করে হাত পা গুটিয়ে বসে থাকবো? বাবা মা, তাশা আর তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। সায়ান অভয় দিয়ে বলল, আরে এত চিন্তা করছো কেন তানভী? আমি, ভাইয়া আর আমাদের বাবা তো আছি তোমাদের খেয়াল রাখার জন্য। তানভী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনিতেই তোমরা আমাদের জন্য অনেক করেছো, এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। অন্তত আর এত ঋণই না হয়ে ঋণ শোধ করার ছোট্ট একটা উপায় খুঁজতে চাই আমি। সায়ান বিরক্ত হয়ে পড়ল, বারবার ঋণ ঋণ করছো কেন? আমরা কি তোমাদের পর নাকি তানভী? তানভী সায়ানের কথায় পাত্তা না দিয়ে হঠাৎ বেঞ্চের পাশে পড়ে থাকা একটা নিউজ পেপারের দিকে নজর দিল, যেটার ফ্রন্ট পেজে একটি চাকরির বিজ্ঞাপন দেখে তার চোখ আটকে যায়। পেপারটি হাতে নিয়ে সে চোখ বুলাতেই দেখতে পেল ইতালির বিখ্যাত কোম্পানি নিউট্রেলাতে বর্তমান সিইও এর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, আর মাত্র একদিন পর ইন্টারভিউ শুরু হবে। তানভী মনে মনে ভাবল, এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। ইতোমধ্যে হয়তো অনেকেই এই পদের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে। তাকেও যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এই চাকরিটা যে কোনো মূল্যেই তাকে পেতে হবে। তানভী উচ্ছ্বাসিত হয়ে সায়ানকে ডেকে বলে উঠল, এই যে দেখো সায়ন ভাইয়া, নুটেলা কোম্পানিতে সিইও এর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। আমার এটাতে অ্যাপ্লাই করে চাকরির ইন্টারভিউ দিতে হবে। সায়ান পেপারটা হাতে নিয়ে বলল, এটা তো ইতালির অনেক প্রখ্যাত একটা কোম্পানি। এই কোম্পানি ইতালির নাম্বার 1 বক্স দখল করে আছে। মেড ইন ইটালির ব্যাকগ্রাউন্ডের মতো সেরা প্ল্যাটফর্ম এটা। এই কোম্পানির পিএ হওয়া মানে তো আমার ভাগ্য বদলে যাওয়া। আরে সেটাই তো বলছি আমি, যে কোনো মূল্যে আমাকে এই পদটা পেতেই হবে। তারপর তানভী কিছুটা ভাবুক হয়ে আনমনে বলল, কিন্তু এই কোম্পানির সিইও কে? গুগলে সার্চ করলেই তো পেয়ে যাবে। গুড আইডিয়া। বলে তানভী দ্রুত ফোন বের করে গুগলে নিউটেলা কোম্পানির বর্তমান সিইও লিখে সার্চ করতেই অ্যারিস অ্যাড্রিয়ানোর কতগুলো হ্যান্ডসাম পিকচার এবং তার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন সামনে চলে এলো। 30 বছর বয়সী এরিসের পরিবার, ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, লাইফস্টাইল, কোম্পানি সম্পর্কিত যাবতীয় খবরাখবর সেখানে ডিটেলসে বর্ণনা করা আছে। তবে সব কিছুকে উপেক্ষা করে তানভী এক দৃষ্টিতে এরিসের ধারালো সুদর্শন চেহারার দৃঢ় ব্যক্তিত্বময় ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনটা অজান্তেই কেমন যেন ধক করে উঠল। বুকের ভেতরটা মুহূর্তেই কেমন অস্থির হয়ে উঠল। সেই সাথে বেড়ে গেল হৃদস্পন্দন। তানভী কাঁপা কাঁপা হাতে এরিসের ছবিগুলোতে হাত বুলিয়ে দিল। তার এমন আচরণের কারণ সে নিজেও খুঁজে পেল না, তবে ছবির মানুষটাকে তার খুব করে চেনা মনে হচ্ছে।
মনে হয় কত যুগ ধরে মানুষটা তার চেনা। তানভি, তানভি। হঠাৎ সায়ানের ডাকে ঘোর কাটল তানভীর। সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, হঠাৎ করে দুনিয়ায় হারিয়ে গিয়েছিলে তুমি। একবার করে ডাকছিলাম, অথচ তোমার কোনো সাড়া শব্দ পাইনি। কিছু হয়েছে তোমার? কিছু না। আর ইউ শিওর? ইয়েস। তুমি কি আগামী পরশু এই ইন্টারভিউর জন্য যাবে? তানভীর এক পলক এরিসের ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে দ্রুত মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। হুম। এবার তাহলে চলো, রেস্টুরেন্ট থেকে দুজন একসাথে লাঞ্চ করে নিই। সকালে এত করে বললাম, অথচ তুমি ব্রেকফাস্ট করলে না। বাবা এই কথা শুনলেই আমাকে আস্ত রাখবে না। তানভীর খিলখিল করে হেসে উঠে বলল, আঙ্কেলকে এত ভয় পাও তুমি? সায়ান দুই হাত প্রসারিত করে লম্বা সুর করে টেনে বলল, প্রচুর। তানভীর সায়ানের এমন কাণ্ড দেখে আবারও হাসতে লাগলো। তার সেই প্রাণবন্ত প্রজ্জ্বল হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সায়ান, যেন এই হাসি মাখা মুখটার দিকে সে অনন্তকাল তাকিয়ে থাকতে পারবে। তুমি আমার ফোন কেন পিক করছো না ইরিশ? আবার কদিন ধরে দেখাও করছো না, এমনটা করার কারণ কি জানতে পারি? এরিসের অফিসে তার কক্ষে এসে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল ক্লারা। এরিস নির্বিকার চিত্তে ডেস্ক চেয়ারে বসে থাকলেও ভেতরে ভেতরে সে ক্লারার প্রতি প্রচণ্ড বিরক্ত। কিছুক্ষণ পর রিসিপশনিস্ট তাকে কল করে জানালো সে ক্লারাকে ঢুকতে দিতে চায়নি, কিন্তু সে জোর করে ঢুকে পড়েছে। এজন্য সে এরিসের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এরিস চুপচাপ ল্যান্ডলাইনে কল কেটে দিয়ে ক্লারার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, গেট আউট। ক্লারা প্রচণ্ড বিস্ময়ের সাথে উচ্চারণ করল, হোয়াট? আই সে গেট আউট। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে কথাটা বলল এরিস। ক্লারা ভয়ে কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করছো এরিশ? এরিস এক হাতে মাথা চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব শান্ত করে সে নির্লিপ্ত স্বরে বলল, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এখন এই মুহূর্তে ব্রেকআপ করে ফেললাম আমাদের রিলেশনশিপের। ক্লারা প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেলেও পরক্ষণেই প্রচণ্ড রেগে গেল। এরিসের অন্ধকার জীবনের সত্তা সম্পর্কে সে কিছুই জানে না। না জানার ফলে নিজেকে এরিসের সমান ক্ষমতাবান মনে করে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসল সে। এরিস কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁটের পাশে কিস করে ফেলল। মূলত উদ্দেশ্য ছিল তার ঠোঁট জোড়া, কিন্তু এরিস বুঝতে পেরে দ্রুত সরে যাওয়ায় সেটা আর হয়নি। ঘটনা বুঝে ওঠার সাথে সাথে এরিস ক্লারার চুল টেনে ধরে এক থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দিল। রাগে অগ্নিশর্মা হয়ে থরথর করে কাঁপছে সে। ইউ ব্লাডি প্রস্টিটিউট, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? আই উইল কিল ইউ বাস্টার্ড। বলে এরিস কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার আগেই তার কাছে ফারহানের কল চলে এলো। এরিস ফোন রিসিভ করতেই সে বলে উঠল, স্যার, কিছুক্ষণ আগে 25 জন প্রতিনিধির মধ্য থেকে একটা মেয়েকে আমি আপনার পিএ হিসাবে সিলেক্ট করেছিলাম। সে আপনার কেবিনে আপনার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে দেখা না করেই সে ছুটে বাইরে বেরিয়ে চলে গেছে। এরিস প্রথমে ব্যাপারটায় একদমই গুরুত্ব দিল না, কিন্তু মেয়েটা কেন এভাবে ছুটে পালানো সেটা জানার আগ্রহ দেখা গেল তার মধ্যে। তাই সে ফারহানকে বলল মেয়েটার বায়োডাটা ইনফরমেশন তার কেবিনে নিয়ে আসার জন্য। এই ফাঁকে ক্লারা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু এরিসের তীক্ষ্ণ দৃষ্টি থেকে রক্ষা পেল না সে। তবু এই মুহূর্তে তাকে কিছু না বলে যেতে দিল। ফারহান নবনির্বাচিত পিএ এর বায়োডাটা ইনফরমেশন এরিসের সামনে রাখতেই সে বেজায় অনিচ্ছা সত্ত্বেও সেটাতে চোখ বোলাতে লাগলো। মুহূর্তের মাঝে তার দৃষ্টি সেখানে স্থির হয়ে যায়। শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, হৃদস্পন্দন তীব্রতর হয়ে যায়। তার মনে বিস্ময়, রাগ, ক্ষোভ, অভিমান
অন্যরকম অনুভূতি, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সামনে থাকা যুবতীর ছবিটা দেখে 6 বছর আগেকার সেই ছলনাময়ী হৃদয় হরণীকে চিনতে তা একটুও বিলম্ব হয় না। কম্পিত এবং শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় এরিস কোনো মতে উচ্চারণ করলো, শ্বেতা মুবাশিরা। ফারহান নিজের বসের এরকম অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিল, তারপরও সে নির্বিকার ছিল। বসের কোনো ধরনের আচরণে তার হস্তক্ষেপ করা নিষেধ, কিন্তু এবার বসের ভুল সংশোধন করতে সে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, স্যার মেয়েটার নাম তানভি আরিয়ানা। এরিস রক্তচক্ষু নিয়ে তাকালো ফারহানের দিকে। ফারহান সেই দৃষ্টির অনলে একদম চুপসে বিড়াল হয়ে গেল, সাথে সাথেই দৃষ্টি নত করে নিল সে। এরিস জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। গ্লাসের পানি পুরোটা শেষ করে সে ফারহানের উদ্দেশ্যে আদেশ তীক্ষ্ণ কণ্ঠে ছুড়ল, এক্ষুনি মেয়েটাকে যেখান থেকে পারো খুঁজে বের করবে। আমার ওকে চাই মারে চাই, আর ওর ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা কালেক্ট করবে। ওনার ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা তো এই ফাইলের মধ্যেই আছে স্যার। হুম, এটা নয়, ওর পার্সোনাল লাইফের পুঙ্খানুপুঙ্খ সকল ইনফরমেশন আমার জানা চাই, সাথে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু। ফারহান মাথা নাড়িয়ে বিনয়ের সাথে বলল, ওকে স্যার, কয়েক ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে। তারপর ওই মেয়েকে আপনার সামনে এনে হাজির করব। এরিস ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ওই মেয়ে বলার সাহস তোমাকে কে দিয়েছে? ফারহান ঢোক গিলে বলল, তাহলে কি করব বলেন স্যার? শ্বেতা ম্যাম বলবে। ফারহানের একবার বলতে ইচ্ছে হলো, ওর নাম তো শ্রেতা নয় স্যার, তানভি। তাহলে বারবার শ্রেতা শ্রেতা করছেন কেন? কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করার সাহস আর হলো না ফারহানের। এরিসের রক্তচক্ষুর সামনে সে দ্বিতীয়বার পড়তে চায় না। ফারহান চলে যেতেই এরিস টেবিলে থাকা পেপার ওয়েটটা উপরে ছুঁড়ে ক্যাচ করতে করতে বিড়বিড় করে শক্ত কণ্ঠে বলতে লাগলো, যে তোমাকে খুঁজতে পুরো ইটালি আমি তন্ন তন্ন করে ফেলেছিলাম। 6টা বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছে, বাংলাদেশ সহ অসংখ্য দেশ। সেই তুমি কিনা আজকে নিজে থেকে আমার কাছে ধরা দিলে? এবার তো আর মুক্তি পাবে না তুমি। শ্বেতা মুবাশিরা, তোমাকে আমার স্বর্ণের খাঁচায় বন্দি করার প্রস্তুতি নিচ্ছি আমি। সেখানে তুমি বন্দি থেকে যন্ত্রণা আজীবন ছটফট করবে, আর আমি সেটা প্রাণ ভরে উপভোগ করব। আমাকে ধোকা দেওয়ার শাস্তি এবার তোমাকে সুদে আসলে ফেরত দেবো আমি। এ জীবনে আমার থেকে তোমার মুক্তি নেই, মাই ফাকিং অ্যাডিকশন। বলেই ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার তীব্র হাসির শব্দ সাউন্ড প্রুফ কেবিনের 4 দেয়াল ভেদ করে বাইরে যেতে পারল না। কেবিনের ভেতরেই চারপাশে তা প্রতিধ্বনিত হতে লাগলো। আর কতক্ষণ আমাকে এখানে থাকতে হবে ভ্যালেরিয়া? আমার আর ভালো লাগছে না। এই মুহূর্তে বান্ধবী ভ্যালেরিয়ার সাথে একটি নাইট ক্লাবে অবস্থান করছে তানভি। তানভির পরনে ল্যাভেন্ডার কালারের একটি স্টাইলিশ লং ফ্রক। ভ্যালেরিয়া তানভির ইটালীয় বেস্ট ফ্রেন্ড। এখানে আসার পর থেকে একসাথে পড়াশোনা করেছে দুজন, তাই অন্য সব ইটালীয় মানুষদের থেকে ভ্যালেরিয়াকে তানভি ভরসা করে বেশি। সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, তাই সন্ধ্যার পরে তাকে জোর করে এখানে নিয়ে এসেছে ভ্যালেরিয়া। তানভি অনেকবার মানা করলেও সে কোনো বারণ শুনেনি। ভ্যালেরিয়া তানভির দিকে একটা ড্রিঙ্কস এগিয়ে দিয়ে ইটালীয় ভাষায় বলল, আরে কুল বান্ধবী, এত পেনি খাওয়ার কিচ্ছু নেই। এই নে ড্রিঙ্কস কর। খেতে খেতে আমাকে সব ঘটনা খুলে বলতো, কেন তুই তোর সদ্য চাকরি পাওয়া অফিসে জয়েন না করে এভাবে ছুটতে ছুটতে চলে এলি, সব বল। তানভি নাক মুখ কুঁচকে বলল, আমি ড্রিঙ্কস করি না ভ্যালেরিয়া, তুই তো জানিস সেটা। ভ্যালেরিয়া গ্লাসটা তানভির হাতে ধরিয়ে দিতে দিতে বলল, আমি জানি তানভীর, আর জানি বলেই তোমার হার্ড ড্রিঙ্কস না দিয়ে সফট ড্রিঙ্কস দিচ্ছি। এটা জাস্ট একটা অ্যাপেল জুস, টেস্ট করে দেখো। তানভি মুখে নিয়ে দেখলো আসলেই এটা আপেলের জুস, তাই সে নির্দ্বিধায় সেটা পান করতে লাগলো। ভ্যালেরিয়া বলল, এবার তোর অফিসের ঘটনাটা খুলে বলতো। তানভি জুস পান করতে করতে বলল, আর বলিস না, নুটেলা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম।
ভাগ্য গুণে সিলেক্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু যেই মাত্র সিইওর কেবিনে ঢুকতে যাব অমনি দেখে একটা মেয়ে সিইওকে কিস করছে। তারপর ওই সিইও মেয়েটাকে একটা দাবাং মার্কা চড় মেরে দিল। ওটা দেখে আমি দিলাম একটা ভোঁদৌড় আর চলেই এসেছি। ভ্যালেরিয়া প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেলেও পরক্ষণেই খিলখিল করে হেসে দিল। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি তানভি, তুই সামান্য এই ঘটনা ভয় পেয়ে এভাবে দৌড়ে চলে এলি, তাও এত বড় একটা কোম্পানিতে অফার হাতছাড়া করে? আমি হলে জীবনেও এমনটা করতাম না। তুই এখনো পুরোপুরি সাহসী হতে পারলি না রে। আর তাছাড়া নিউট্রেলা কোম্পানির সিও এরিস অ্যাডভানেলির না আমার বর্তমান ক্রাশ। আমাকে যদি কেউ তার পিএ হয়ে জব করতে বলতো আমি তো এক পায়ে রাজি হয়ে যেতাম। এই অফার কেউ হাতছাড়া করে নাকি বোকা মেয়ে? তানভি গাল ফুলিয়ে বলে উঠল, আমারও তো শখ নেই ওরকম প্যাচ গোছের মধ্যে থেকে কাজ করার। আমি ভাই নিরিবিলি আর শান্তিপূর্ণ একটা জায়গায় নীরবে কাজ করতে চাই। ভ্যালেরিয়া হঠাৎ করে তানভীর হাত টেনে নিয়ে সেটা অভিজ্ঞ চোখে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, কিন্তু তোর হাত তো বলছে অন্য কথা। তোর কপালে ভীষণ রাগী বদমেজাজি আর সাইকো টাইপের পার্টনার লেখা আছে, যে তোকে সারাক্ষণ লাভ টর্চার করবে। তানভি চোখ কপালে তুলে চিৎকার করে বলল, কি বলছিস সেসব? এত ভয়ানক হবে সে? একদম রোমান্টিক হবে না। হতেও পারে, যদি তোর ভাগ্য সুপ্রসন্ন হয়। তানভি হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, তোর এসব জ্যোতিষশাস্ত্র দূরে নিয়ে রাখতো, আমি এসবে বিশ্বাস করি না। বিশ্বাস না করলে নাই, আমার তাতে কি। বলে ভ্যালেরিয়া ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিল। তখনই হঠাৎ বারে হট্টগোল শুরু হয়ে গেল। মিউজিক বক্সের সাউন্ড থেমে গেল। বারে উপস্থিত সকল মেয়েরা উত্তেজিত হয়ে কিছু একটা বলতে লাগলো। তানভি কান খাড়া করে শুনতেই টের পেল মেয়েগুলো অ্যাড্রিয়ানো বলে চেঁচাচ্ছে। তানভি ভাবছে এই অ্যাড্রিয়ানো আবার এরিস অ্যাড্রিয়ানো নয় তো। তার ভাবনার মাঝে হঠাৎ ভ্যালেরিয়া তাকে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, দেখ তানভি, কে এসেছে। তানভি তাকাতেই দেখতে পেল আসলে এরিস অ্যাড্রিয়ানো এসেছে। সাদা ফুল হাতা শার্ট, কালো টাই এবং জিন্সের সাথে কালো ওয়েস্টকোট পরনে, হাতে রোলেক্স ব্র্যান্ডের লেটেস্ট দামি রিস্ট ওয়াচ। ব্ল্যাক স্যুটটা এক হাতে জড়িয়ে ধরা, সিল্কি হালকা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে ঘাড় এবং কপাল জুড়ে ছড়িয়ে আছে। সুদর্শন মুখের সম্মোহনী চাহনিতে সকলে বিমোহিত হয়ে পড়েছে। তানভি নিজেও বাদ গেল না তাদের মধ্য থেকে। এরিস সকল মেয়েদের মাঝখান থেকে তাদেরকে উপেক্ষা করে সরাসরি ভ্যালেরিয়া আর তানভির সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ঝুলে আছে সূক্ষ্ম সম্মোহনী হাসি। তীক্ষ্ণ নজরকাড়া চোখে তানভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। এতে তানভি অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। ভ্যালেরিয়া উচ্ছ্বসিত হয়ে এরিসের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করতে পারছি না আমি আমার চোখের সামনে এরিস অ্যাড্রিয়ানোর নামে সামনে আপনাকে নিজের চোখের সামনে দেখার আমার কতদিনের স্বপ্ন ছিল আপনি তা জানেন না। আমার বর্তমান ক্রাশগুলোর মধ্যে টপ পজিশনে রয়েছেন আপনি। আপনার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য নেওয়া যাবে মিস্টার অ্যাডভানি? এরিসের ভ্যালেরিয়ার বকবক কানেই যাচ্ছে না। তার সম্পূর্ণ দৃষ্টি এবং মনোযোগ তানভির দিকে স্থির হয়ে আছে। তানভি যে সেই ধারানো দৃষ্টির আঘাতে একেবারে কুঁকড়ে যাচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ভ্যালেরিয়ার বকবক বেশি হওয়াতে এরিস বিরক্ত হয়ে তার পেছনে থাকা ফারহানকে কিছু একটা ইশারা করলো। ফারহান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে ভ্যালেরিয়ার উদ্দেশ্যে বলল, সেনোরিটা, প্লিজ স্যারকে বিরক্ত করবেন না। আপনার যা কিছু বলার আমাকে বলুন, আমি পরবর্তীতে স্যারকে সেসব বলে দিব। ভ্যালেরিয়া বিরক্ত হয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে
স্যানিটারিরা বললেন কেন? কারণ আমি স্যাম্পনি ভাষায় দক্ষ, আর সেই ভাষায় অবহিত মেয়েদেরকে সোনোরিটা বলা হয়। আমি তো আপনার নাম জানি না, তাই সোনোরিটা বললাম। আমাকে দেখে কি আপনার অবিবাহিত মনে হলো? কেন? এমনিতেই। এমনি কেন? আমি তো ম্যারিডও হতে পারি। উফ, আপনি এত কথা বলেন কেন? ম্যারিড থাকলে নিশ্চয়ই এই বারে আপনি আপনার বান্ধবীকে নিয়ে আসতেন না। আপনার বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড আপনার সাথে থাকতো। কেউ যেহেতু সাথে নেই, তাই আপনাকে আনম্যারিডই বলা যায়। ভ্যালেরিয়া বাঁকা হেসে বলল। ব্রিলিয়েন্ট, আই এম ইমপ্রেসড। ফারহান ভ্যালেরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল। ইমপ্রেস হন আর যাই হন, এখান থেকে বেরিয়ে তারপর হন। এখন স্যারের নির্দেশ পালন না করলে নির্ঘাত আমার গর্দান যাবে। ওরা দুজন চলে যেতেই এরিস আচমকা তানভীর কোমর টেনে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তানভী হতবিহ্বল হয়ে এরিসের বুকে আছড়ে পড়ে তার মুখের দিকে তাকালো। এরিসের নির্বিকার শান্ত মুখভঙ্গি দেখে তানভী বেশ অবাক হলো। তারপর নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করে বলতে লাগলো, কি করছেন মিস্টার অ্যাড্রিয়ানো? দয়া করে ছাড়ুন আমায়। এরিস সেভাবে ধরে রেখে তানভীর সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। মুহূর্তেই তানভীর শরীরে তীব্র শিহরণ বয়ে গেল। একদম চুপচাপ হয়ে এরিসের মুখপানে তাকিয়ে রইল সে। এরিস শীতল কণ্ঠে বলতে লাগলো, আপনার সাথে আমার আসক্তির খুব মিল, জানেন মিস তানভী আরাদিয়া। তানভী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসক্তি? আসক্তি, যে বিষাক্ত হওয়া সত্ত্বেও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায় শিরা উপশিরা রন্ধ্রে রন্ধ্রে এবং অস্তিত্ব জুড়ে অনিবার্যভাবে মিশে রয়েছে। আমি জেনে শুনে হেমলকের মতো মাই এডিকশন নামক বিষপান করেছে, যা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল। তাকে ছাড়ার সাধ্য আমার নেই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অক্সিজেনের মতো আমার তাকে চাই। মিস তানভী আরাদিয়া। এরিসের নিরেট শীতল কণ্ঠে ঘোর ভাঙল তানভীর। অথচ এরিস সামনের দিকে নির্বিঘ্নে গাড়ি ড্রাইভ করে চলেছে। তানভী গুটিসুটি হয়ে তার পাশে ফ্রন্ট সিটে বসে রয়েছে। কিছুক্ষণ আগে বারে তাদের টুকটাক পরিচয় হয়ে গিয়েছে। যদিও এরিসের তখনকার ব্যবহারের জন্য তানভীর অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে পরবর্তীতে এরিস সেটা তার মজা বলে উড়িয়ে দিয়েছে। তানভী সেটা মেনেও নিয়েছে। এরিসের নতুন বিয়ে হওয়ার সুবাদে তানভীও আর চুপ করে থাকতে পারেনি। তখন ওভাবে অফিস থেকে চলে আসার জন্য এরিসের কাছে মাফও চেয়েছে। এরিস তাকে মাফ করার জন্য একটি শর্ত দিয়েছিল, সেটা হলো তার সাথে লং ড্রাইভে যেতে হবে। তানভী প্রথমে মানা করলেও পরবর্তীতে এরিস নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই ঘুরে আসবে বলার পর রাজি হয়েছে। সেই থেকে তারা গাড়িতে বসে ঘুরছে। তানভী বলল, ম্যারিড লাইফ কেমন কাটছে আপনার? তানভী অবাক হয়ে বলল, কিন্তু আমার তো বিয়েই হয়নি। এরিস তাচ্ছিল্য ভরা বাঁকা হাসল। সেটা দৃষ্টি এড়ালো না তানভীর, কিন্তু সে কিছু বলল না। এরিস আগের মতোই ড্রাইভ করতে করতে সামনে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, কখনো কাউকে ধোকা দিয়েছেন মিস তানভী? তানভী আড়ষ্টতা ভরা স্বরে বলল, না তো। কখনো কারো মন ভেঙেছেন? না। হয়তো এই দুটো কাজই আপনি করেছেন, কিন্তু আপনার কিছু মনে নেই। কি বলতে চাইছেন আপনি? এমন কিছুই করিনি আমি। হঠাৎ এরিসের চোখ মুখ কেমন শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চাপার ফলে চোয়ালদয় শক্ত হয়ে গেল। চোখ জোড়াতে রক্ত জমাট হলো। গাড়ির স্পিড বাড়িয়ে দিল সর্বোচ্চ গতিতে। ফাঁকা প্রশস্ত হাইওয়েতে ব্ল্যাক ল্যাম্বরগিনিটা বাতাসের গতিতে ছুটতে লাগলো। তানভী এতে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভয়ে চিৎকার করে বলে উঠল, এটা কি করছেন মিস্টার অ্যাড্রিয়ানো? প্লিজ এত স্পিডে গাড়ি চালাবেন না, আমার ভয় করছে ভীষণ। এরিস স্পিড কমালো না, একইভাবে গাড়ি চালাতে চালাতে শক্ত কণ্ঠে বলে উঠল, বিশ্বাসঘাতকদের আমি কখনো ক্ষমা করি না,
জানেন তো তাদেরকে আমি জ্বালিয়ে পরিয়ে নিঃশেষ করে দিই। তানভি এরিসের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। সে বারবার এরিসকে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছে। অনেকক্ষণ পর এরিস নিজের সাথে যুদ্ধ করে গাড়ি থামালো। আজ তার হঠাৎ করে ভয়ঙ্কর ইচ্ছে জেগেছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দুজনের একসাথে মরে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে এসে সে সিদ্ধান্ত বদলালো। এত সহজে সে তাকে মরে যেতে দিলে তো হবে না, তাকে তিলে তিলে কষ্ট দেওয়াটা তো বাকি রয়ে গেছে। যে দহন যন্ত্রণা এত বছর ধরে সে সহ্য করেছে সেটা তো সে তাকেও ফিরিয়ে দিতে হবে। এত সহজ শাস্তি দিলে তো তার প্রতিশোধ পূরণ হবে না। এরিস হঠাৎ করে ব্রেক কষার ফলে তানভীর মাথা গাড়ির ফ্রন্ট মিররের একপাশে বাড়ি খেল। সে কপাল চেপে ঠিকমতো উঠে বসতেই হঠাৎ তার নাক মুখে কেউ রুমাল চেপে ধরল। রুমালে ক্লোরোফর্ম মিক্স করা ছিল। তানভি কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। ঢলে পড়ল এরিসের চওড়া ও প্রশস্ত কঠিন বক্ষপিঞ্জরে। এরিস দুহাতে তার সেতাকে আগলে নিয়ে নিজের কঠিন বুকের মাঝে শক্ত করে চেপে ধরল, যেন তাকে পিষে ফেলতে চাইছে নিজের পাথর কঠিন বুকে। এরিসের পৈশাচিক হিংস্র মস্তিষ্ক এই মুহূর্তে ইচ্ছে বলছে সে তাকে ওইভাবে বুকের মাঝে চেপে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলতে, কিন্তু তার অবাধ্য ও তুখর হৃদস্পন্দন তাকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে এমনটা না করার জন্য। এরিস সে তাকে ওইভাবে বুকে জড়িয়ে ধরে রেখেই বিড়বিড় করে শীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি স্মৃতি হারিয়ে সব ভুলে গেলে কি আমার কাছ থেকে নেসার পেয়ে যাবে? নাম, পরিচয়, স্থান, অবস্থান পাল্টে ফেলে ভেবেছিলে সারা জীবন আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? সেটা তো আর হবে না। তোমার আর তোমার পরিবারের সাথে যে আমার এখনো অনেক পুরনো হিসাব বাকি আছে, সেসব চুকিয়ে দিতে হবে না। শিকারী হিসেবে তোমার শিকার যখন করেছে তখন ধীরে সুস্থে থাবা দিয়েই না হয় শিকার করব। মাই ফাকিং অ্যাডিকশন, শ্বেতা মুবাশির। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড।